আসসালামু আলাইকুম। আজকের আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স আপনার ধারণার চেয়ে অধিক শক্তিশালী এবং সেটা বর্তমানে। কিন্তু আমরা এতদিন যেটা জেনে আসছি সেটা হচ্ছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী যোজন যোজন পিছিয়ে রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মিয়ানমার আমাদের থেকে এগিয়ে থাকলেও এমন কিছু পয়েন্ট রয়েছে যেখানে বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমারের তুলনায় অন্তত 2 গুণ কিংবা 3 গুণেরও বেশি শক্তিশালী, যেটা মিয়ানমার কখনোই বাংলাদেশ থেকে এগিয়ে যেতে পারবে না এবং ভবিষ্যতেও বাংলাদেশ সেখানে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে থাকবে। তো আজকে আমরা আলোচনা করব মূলত মিয়ানমার বিমান বাহিনী বাংলাদেশের থেকে কোন কোন অবস্থানে এগিয়ে রয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনী মিয়ানমারের থেকে কোন কোন অবস্থানে এগিয়ে রয়েছে এবং ফিউচারে কী হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। একটি দেশের বিমান বাহিনী বলতে আমরা আসলে কি বুঝি? শুধুমাত্র যুদ্ধ বিমান ফ্লিট শক্তিশালী হলে আমরা আসলে মনে করি যে সে দেশের বিমান বাহিনী অধিক শক্তিশালী, কিন্তু বাস্তবতা হচ্ছে তার উল্টো। অর্থাৎ বিমান বাহিনীর সক্ষমতা নির্ভর করে সে দেশের কতগুলো এয়ারবেস অর্থাৎ বিমান ঘাঁটি রয়েছে, কিংবা সে দেশের যুদ্ধ বিমান মেনটেন্যান্স করার কিংবা উৎপাদন করার প্রযুক্তি সক্ষমতা কতটা রয়েছে, এছাড়া কতগুলো প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট রয়েছে, অর্থাৎ একটা বিমানের বিপরীতে কতগুলো পাইলট তাদের রয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়াও সে দেশের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট কতগুলো রয়েছে এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের ভেরিয়েশন অর্থাৎ মিডিয়াম ক্যাটাগরির, হেভিওয়েট ক্যাটাগরি এবং লাইট ওয়েট ক্যাটাগরি কতগুলো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে। এছাড়া হেলিকপ্টার ফ্লিটে কতগুলো ট্রান্সপোর্ট হেলিকপ্টার রয়েছে, কি মডেলের রয়েছে। এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার কতটা রয়েছে, ড্রোন কতটা রয়েছে, অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান, বেসিক প্রশিক্ষণ বিমান কতটা রয়েছে। এই সব কিছুর উপর নির্ভর করে একটি বিমান বাহিনী কতটা শক্তিশালী সেটা। তো সেই ক্ষেত্রে বিবেচনা করতে গেলে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু অবশ্যই মিয়ানমারের থেকে অনেক দিক থেকেই অনেক অবস্থানে এগিয়ে রয়েছে। তো আমরা যদি প্রথমেই সবচেয়ে যেটা মেরুদণ্ড সেটা হচ্ছে যুদ্ধ বিমান ফ্লিট। তো যুদ্ধ বিমান ফ্লিটে আসলে মিয়ানমারের সাথে তুলনা দেওয়ার মতো বাংলাদেশ বিমান বাহিনী নেই বর্তমানে। তো বিমান বাহিনীতে যুদ্ধ বিমান ফ্লিটে বাংলাদেশে রয়েছে 8টি MiG-29, যেগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, এবং F7 রয়েছে 36টা, যদিও 36টা অ্যাক্টিভ নেই, তারপর বলা হচ্ছে 36টা রয়েছে অফিসিয়াল, তো আমরা ধরে নিচ্ছি 36টা। তো অর্থাৎ মোটামুটি 45 থেকে কম যুদ্ধ বিমান বাংলাদেশের রয়েছে ফাইটার ফ্লিটে। বিপরীতে মিয়ানমারের 31টি MiG-29 রয়েছে, যেগুলো আপগ্রেডেড বাংলাদেশের তুলনায়। সেক্ষেত্রে মিয়ানমার কোয়ালিটির দিক থেকে এবং চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের দিক থেকে বাংলাদেশ থেকে এগিয়ে। এছাড়াও সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধ বিমান হিসেবে JF-17 রয়েছে বর্তমানে 8টি, এইটা চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান অবভিয়াসলি, এবং F7, MiG-29 এবং অন্যান্য সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধ বিমান মিলিয়ে আরও প্রায় 30 থেকে 40টার মতো যুদ্ধ বিমান তাদের রয়েছে। সেক্ষেত্রে মিয়ানমার বিমান বাহিনী বর্তমানে 80টা যুদ্ধ বিমান অপারেট করে। কোয়ালিটি এবং সংখ্যা সব কিছুতে বাংলাদেশ এয়ারফোর্সের থেকে অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে, 2 গুণ কিংবা 3 গুণের মতো এগিয়ে রয়েছে। আর সেক্ষেত্রে কোয়ালিটি সব কিছু বিবেচনা করে বাংলাদেশের ফাইটার ফ্লিটের তুলনায় মিয়ানমার অন্তত 3 গুণ বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ফ্লিটে মিয়ানমারের তুলনায় 3 গুণ কিংবা তার চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। বিষয়টা অবাক করার মতো মনে হতে পারে আপনার কাছে, কিন্তু বাস্তবতা এটাই। বর্তমানে বাংলাদেশ এয়ারফোর্সের C-130 মিডিয়াম ওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে বি ভেরিয়েন্টের 4টি, এবং জে ভেরিয়েন্টের যেটা লেটেস্ট ভেরিয়েন্ট তার ভেরিয়েন্ট রয়েছে আপনার 5টি। এর মধ্যে 3টি বাংলাদেশে এসে পৌঁছেছে আর 2টা ডেলিভারি দেওয়া হয়েছে, বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে, যেগুলো আগামী বছরের 6 মাসের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম কি যে বাংলাদেশ এয়ারফোর্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে বেশ শক্তিশালী একটা পজিশনে রয়েছে, কেননা C-130 যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সেটা মিডিয়াম ক্যাটাগরিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা শত্রু দেশ তারাও এই C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করার চেষ্টা করে যদি তারা বিক্রি করে, কারণ এগুলো অনেক রিলায়েবল এবং যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়, যার ফলে অন্যান্য দেশ তারা ক্রয় করে। বিপরীতে এছাড়াও আমাদের A132 যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো রয়েছে এগুলোকে রিপ্লেস করতে হবে পুরনো মডেলের 3টি। এছাড়াও L410 মডেল রয়েছে 3টি, যেগুলো লাইট ওয়েট ক্যাটাগরি, ভেরি লাইট ওয়েট ক্যাটাগরি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্সের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ফ্লিট যথেষ্ট শক্তিশালী। বিপরীতে মিয়ানমারের ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের সংখ্যা প্রায় 20টার উপরে, তো বাংলাদেশ থেকে সংখ্যার দিক থেকে এগিয়ে, কিন্তু কোয়ালিটির দিক থেকে যদি চিন্তা করেন তাদের লাইট টু মিডিয়াম ক্যাটাগরির OIA ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে আপনার মাত্র 6টি, যেগুলো মূলত চীনের তৈরি। সেগুলো বাংলাদেশ এয়ারফোর্সের যে C-130 রয়েছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তার অর্ধেক সমকক্ষ হবে না সব কিছু বিবেচনা করে। এছাড়া ফ্রান্সের তৈরি ATR 4270 VVI ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ব্যবহার করে মোটামুটি 5 থেকে 6টি, যেগুলো আসলে সামরিক ক্ষেত্রে ওইভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে OIA যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো রয়েছে মিয়ানমারে সেগুলোই মূলত ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। সেক্ষেত্রে তারা 6টা রয়েছে, যেগুলো বাংলাদেশের 3টার সমানও কাজ করতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্সের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ফ্লিট মিয়ানমারের থেকে 3 গুণ কিংবা তার চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। এখন হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার ফ্লিটে কে এগিয়ে। তো অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশে যেহেতু নাই, সেক্ষেত্রে মিয়ানমার এখানে ফাঁকা মাঠে গোল দিচ্ছে। অর্থাৎ মিয়ানমারের বর্তমানে 9টি Mi-35 কিংবা Mi-24 যেই নামই বলি না কেন সেই ধরনের 9টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যেটা আসলে প্রকৃতপক্ষে অ্যাটাক হেলিকপ্টারের দিক থেকে বিবেচনা করতে গেলে পৃথিবীর সবচেয়ে দুর্বল অ্যাটাক হেলিকপ্টার, কিন্তু একই সঙ্গে তাদের রয়েছে বাংলাদেশে নেই। এটা হচ্ছে মূল পার্থক্য। তবে ইন দ্য ফিউচারে বাংলাদেশ যদি অ্যাটাক হেলিকপ্টার আসে মিয়ানমার থেকে আমরা অবশ্যই এগিয়ে যাব, কারণ বাংলাদেশের টেন্ডার রয়েছে 2025 সালের মধ্যে আমরা 8টি অ্যাটাক হেলিকপ্টার বিমান বাহিনীর জন্য এবং 8টি পাবো সেনাবাহিনীর জন্য। সেক্ষেত্রে আমরা মিয়ানমার থেকে ইন দ্য ফিউচারে এগিয়ে থাকবো। এখন কথা হচ্ছে ট্রান্সপোর্ট হেলিকপ্টার ফ্লিটে কে এগিয়ে রয়েছে। ট্রান্সপোর্ট হেলিকপ্টার ফ্লিটে বাংলাদেশ এয়ারফোর্সের Mi-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেগুলো রাশিয়ার তৈরি,
সেই ধরনের হেলিকপ্টার রয়েছে 30টা। তো অনেক ভালো একটা অবস্থান রয়েছে। এবং বেল যে হেলিকপ্টারগুলো রয়েছে ইউটিলিটি প্লাস ট্রান্সপোর্ট হেলিকপ্টার, মানে কি যুক্তরাষ্ট্রের তৈরি, এই ধরনের হেলিকপ্টার রয়েছে 12টি থেকে 14টির মতো। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। এছাড়া AW139 ভ্যারিয়েন্টের আরও কয়েকটি এয়ারক্রাফট রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা মোটেও খারাপ অবস্থানে নেই এবং শক্তিশালী একটা পজিশনে রয়েছে। বিপরীতে যদি আমরা মিয়ানমারের অবস্থানটা দেখি, সেক্ষেত্রে মিয়ানমারের যে MI-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 12টির মতো। এছাড়া বেল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিলিটি হেলিকপ্টার কিংবা ট্রান্সপোর্ট হেলিকপ্টার, সেগুলো রয়েছে 14টি। এছাড়াও আরও একাধিক মডেলের ট্রান্সপোর্ট হেলিকপ্টার রয়েছে, কিন্তু সেগুলো উল্লেখযোগ্য শক্তিশালী নয় কিংবা ওরকম ট্রান্সপোর্ট কাজে ব্যবহার করা যায় না। তো সেক্ষেত্রে বলা যায় মিয়ানমারের তুলনায় বাংলাদেশ এয়ারফোর্সের যে ট্রান্সপোর্ট হেলিকপ্টার ফ্লিট, সেখানে আমরা ওদের থেকে 2 গুণ বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। কিন্তু এখানে কতগুলো প্লাস পয়েন্ট দেখেন। মিয়ানমারের সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 5 লক্ষর কাছাকাছি, বাংলাদেশের থেকে 2 গুণ বাংলাদেশে 1,60,000 সেনাবাহিনী, সেক্ষেত্রে আমাদের তুলনায় 3 গুণ শক্তিশালী বেশি রয়েছে তাদের সংখ্যা। সেক্ষেত্রে এত সৈন্যবাহিনী পরিচালনা করতে গেলে কিন্তু তাদের আরও বেশি হেলিকপ্টার প্রয়োজন ছিল। একই সঙ্গে তাদের কিন্তু আরও বেশি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রয়োজন ছিল, কারণ একটি দেশ তখনই যুদ্ধে পরাজিত হয় যখন তাদের রসদ সরবরাহ পথ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু মিয়ানমার আমাদের থেকে অনেক ব্যবধানে পিছিয়ে রয়েছে, কিন্তু সংখ্যার দিক থেকে চিন্তা করতে গেলেও বা কোয়ালিটির দিক থেকে চিন্তা করতে গেলেও মিয়ানমার হেলিকপ্টার ফ্লিটে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ পিছিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ একটা ভালো অবস্থানে রয়েছে। এখন হচ্ছে প্রশিক্ষণ এয়ারক্রাফট ফ্লিটে কীরকম অবস্থানে রয়েছে মিয়ানমার এবং বাংলাদেশ। প্রশিক্ষণ বিমানের দিক থেকে যদি চিন্তা করেন, বর্তমানে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ এয়ারক্রাফট, সেক্ষেত্রে বেসিক প্রশিক্ষণ বিমানে মিয়ানমার অবভিয়াসলি বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। কারণ বাংলাদেশের PT-6 কথা নাই বললাম, PT-6 আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মডেলের যে প্রশিক্ষণ এয়ারক্রাফটগুলো, সেগুলো আসলে মোটেও ভালো কিছু নয়। বিপরীতে মিয়ানমারের কাছে কিন্তু খুব ভালো মডেলের বেসিক প্রশিক্ষণ এয়ারক্রাফট রয়েছে। সেগুলো হচ্ছে জার্মানির যে গ্রুপ প্রশিক্ষণ বিমানগুলো রয়েছে, বাংলাদেশ 24টি অর্ডার করেছে, সেগুলো অলরেডি 20টি অপারেট করে মিয়ানমার। সেক্ষেত্রে মিয়ানমার বেসিক প্রশিক্ষণ ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কিন্তু অ্যাডভান্স প্রশিক্ষণ বিমানের কথা যদি চিন্তা করেন, মিয়ানমার 18টি IAC-130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান অর্ডার করেছে রাশিয়া থেকে, যার মধ্যে 6 থেকে 12টির মতো ডেলিভারি পেয়েছে। এছাড়া KW যেগুলো রয়েছে চীনের তৈরি, সেগুলো বর্তমানে তারা মোটামুটি অপারেট করে 12 থেকে 14টির মতো। আর বিপরীতে বাংলাদেশ এয়ারফোর্স 15টি KW অপারেট করে চীনের তৈরি যেগুলো, এবং IAC-130 অপারেট করে 13টি। এছাড়াও L-39 শ্রেণীর আরও 60টি প্রশিক্ষণ এয়ারক্রাফট রয়েছে। সেক্ষেত্রে মিয়ানমারের তুলনায় বাংলাদেশ এয়ারফোর্স বর্তমানে প্রশিক্ষণ এয়ারক্রাফটের দিক থেকে মোটেও পিছিয়ে নেই, বরং সমান অবস্থানে রয়েছে। দুই দেশ সমান সমান অবস্থানে রয়েছে, এটাই বলা যায়। কিন্তু ইন দ্য ফিউচারে কী হবে সেটা বলা খুবই কঠিন, কেননা মিয়ানমারের একটা বড় ধরনের গোল নিয়ে এগিয়ে যাচ্ছে প্রশিক্ষণ এয়ারক্রাফট ফ্লিটের দিক থেকে, বিশেষ করে বাংলাদেশও একই অবস্থা। কিন্তু এখন কথা হচ্ছে পাইলট ফ্লিটে কে এগিয়ে রয়েছে। আসলে দেখুন, পাইলট মিয়ানমারের বিমান বাহিনীর বিমানের সংখ্যা বেশি যুদ্ধ বিমানে, সেক্ষেত্রে পাইলট তাদের বেশি থাকাটা স্বাভাবিক। কিন্তু এটা হিসাব নয়, হিসাবের বিষয় হচ্ছে একটি যুদ্ধ বিমানের বিপরীতে কতজন পাইলট প্রস্তুত রয়েছে, সেটা হচ্ছে মূল হিসাব। সেক্ষেত্রে বাংলাদেশ এসপেক্ট টু বডি রেশিও যদি হিসাব করেন, সেক্ষেত্রে মিয়ানমারের তুলনায় বাংলাদেশ এয়ারফোর্সের যে পাইলট সংখ্যা, সেটা অনেক ব্যবধানে মিয়ানমারের তুলনায় আমরা বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছি। এখন হচ্ছে বিমান ঘাঁটি থেকে এগিয়ে রয়েছে। বিমান ঘাঁটি অর্থাৎ মিয়ানমারে কিন্তু ডেডিকেটেড বিমান ঘাঁটি যদি বলেন বিমান বাহিনীর জন্য, সেক্ষেত্রে মিয়ানমার এগিয়ে রয়েছে। কিন্তু সংখ্যা সব কিছু নয়। একটি দেশ যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন যে কোনো বিমানবন্দরই আসলে তখন সামরিক ক্ষেত্রের জন্য ব্যবহার করা হয়, এবং কি যে হাইওয়ে রোডগুলো রয়েছে, সেগুলো বিমানবন্দর হিসেবে সাময়িক সময়ের জন্য ব্যবহার হতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্সের যে ঢাকা এয়ারপোর্টটা রয়েছে, তার যে সক্ষমতা, মিয়ানমারের 3টা এয়ারপোর্টের সক্ষমতাও তার সমান কিংবা তার ধারে কাছেও যেতে পারবেন না। সেক্ষেত্রে বিমান ঘাঁটির কথা যদি বলেন, মিয়ানমার বাংলাদেশ প্রায় সমান পজিশনে রয়েছে। ইন দ্য ফিউচার আমার কেন জানি ধারণা হচ্ছে সমান পজিশনে না থাকলে মিয়ানমার কিছুটা এগিয়ে যাচ্ছে, এরকম আমার কাছে মনে হয়। কেননা মিয়ানমার 4টি বিমান ঘাঁটি তৈরি করতেছে, তার মধ্যে 2টিই করতেছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি, যেটা বাংলাদেশের জন্য একটা কৌশলগতভাবে নিরাপত্তার জন্য একটা ব্যাপক ঝুঁকি। এ বিষয়ে নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। সেক্ষেত্রে বর্তমান পজিশন থেকে বিমান ঘাঁটির দিক থেকে মিয়ানমার এবং বাংলাদেশ সমান পজিশনে রয়েছে। এবং যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা, মেইনটেন্যান্স সক্ষমতার কথা যদি বলেন, বাংলাদেশ ওইভাবে যুদ্ধবিমান মেইনটেন্যান্স করতে পারে না। F-7গুলো পারে, এছাড়া কিছু প্রশিক্ষণ বিমান রয়েছে তার মেইনটেন্যান্স করতে পারে, ওভারহোলিং করতে পারে না। MiG-29 মতো যুদ্ধবিমান যেগুলোকে বেলারুশ থেকে ওভারহোলিং করতে হয় বাংলাদেশকে। বিপরীতে মিয়ানমার তাদের দেশেই MiG-29 যুদ্ধবিমানগুলোকে ওভারহোলিং করে, এবং কি KW যে প্রশিক্ষণ এয়ারক্রাফটগুলো রয়েছে, সেগুলো তাদের দেশে অ্যাসেম্বল করা হয়। এছাড়াও একাধিক এয়ারক্রাফট তাদের দেশে অ্যাসেম্বল করা হয় এবং মেইনটেন্যান্স করা হয়। সেক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতায় মিয়ানমার বাংলাদেশের তুলনায় বর্তমানে অবস্থানে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি মিয়ানমার বর্তমানে বাংলাদেশের থেকে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে থাকলেও বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে মিয়ানমারের তুলনায় এগিয়ে রয়েছে। শুধুমাত্র যে দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি সেটা হচ্ছে যুদ্ধবিমান ফ্লিট। একটি ভেড়ার দলও আপনার সিংহের নেতৃত্বে সিংহ হয়ে যায়, কিন্তু একটি ভেড়ার নেতৃত্বে একদল সিংহ আপনার ভেড়া হয়ে যায়। সেক্ষেত্রে যুদ্ধবিমান ছাড়া আসলে এই যে বললাম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, পাইলট, এইগুলো খুব একটা কাজ করে না যদি যুদ্ধবিমান আপনার শক্তিশালী না হয়। যুদ্ধবিমান যদি শক্তিশালী না হয়, বিমান বাহিনীর অন্যান্য ফ্লিটগুলো কাজ করে না। সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্সে লাগবে সিংহ, অর্থাৎ যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান যদি চলে আসে, তাহলে বাংলাদেশ এয়ারফোর্স পুরোপুরিভাবে মিয়ানমারকে
চেপে ধরতে পারবে। যেই পজিশন থেকে আমি বলতে চাচ্ছি যে মিয়ানমার আমাদের থেকে এগিয়ে আছে বলে মনে হয় আপনার কাছে, শুধুমাত্র যুদ্ধ বিমান ফ্লিটটা যদি তাদের সমান পজিশনে চলে যেতে পারি আমরা, মিয়ানমার থেকে আমরা অনেক ব্যবধানে এগিয়ে যাবো। কারণ আমাদের যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ফ্লিটটা রয়েছে, হেলিকপ্টার ফ্লিটটা রয়েছে, যেটা মিয়ানমারের তুলনায় অনেক বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে, এবং কি আমাদের পাইলট প্রশিক্ষণ ক্যাপাবিলিটিও মিয়ানমারের তুলনায় অনেক ভালো। সেক্ষেত্রে মিয়ানমারের তুলনায় আমরা ধারণা 2030 সালের মধ্যে মিয়ানমার এয়ারফোর্সকে আমরা সামগ্রিকভাবে পিছিয়ে ফেলতে পারবো। হয়তো ফাইটার ফ্লিটের দিক থেকে পিছিয়ে নাও ফেলতে পারি, কারণ 32টা এয়ারক্রাফট ক্রয় করলেই যে পিছিয়ে ফেলবে এরকম কোনো কথা নেই, তবে কোয়ালিটি সব কিছু বিবেচনা করলে সেখানেও হয়তো বা পিছিয়ে যেতে পারে মিয়ানমার। তো আশা করি মোটামুটি একটা নতুন কিছু জানতে পেরেছেন। আলোচনায় একটা ভেরিয়েশন ছিল, অনেকে গালাগালিও করছেন, কারণ বিমান বাহিনী নিয়ে অনেকেই হতাশ। বাংলাদেশ এয়ারফোর্সের ফাইটার ফ্লিট নিয়ে একটা সমালোচনা করার একটা ভিডিও দেবো, কেননা এখানে অনেক সমালোচনা করার বিষয় রয়েছে, যেটা নিয়ে পরবর্তীতে কখনো আলোচনা করব। আগামী সপ্তাহের মধ্যে হয়তো আলোচনাটা চলে আসবে। তো আলোচনা এরকম দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটা লাইক দেবেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে। আর যে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।